নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আমি আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক সমীরণ দাসকে অনুরোধ করব আজকের আলোচনার স্যারদের ইন্ট্রোডাকশন দেওয়া এবং শুরু করার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকে আলোচনায় সবাইকে স্বাগত। তাছাড়াও আজকে সবাইকে শুভ নববর্ষের, ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয় এক দেশ এক ভোট, ভারতীয় প্রেক্ষিত, যেটা এই মুহূর্তে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এই আলোচনার আজকের মুখ্য আলোচক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ কল্যাণী। আর আজকের এই আমাদের আলোচনায় যিনি সভাপতিত্ব করবেন তিনি আমাদের সবার পরিচিত, যার জন্মদিন বিগত দিনে গেছে, গতকালকেই বোধ হয় স্যারের জন্মদিন। আমরা সবাই উইশ করেছিলাম স্যারকে। ডক্টর প্রদীপ বাসু, সবাই চেনেন, আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রতিনিয়ত আলোচনায় উনি থাকেন। আমাদের ফরমার প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এক্স ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমি আমাদের সভাপতি এই আজকের আলোচনায় ডক্টর প্রদীপ বাসু মহাশয়কে অনুরোধ জানাবো আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। বিশেষ করে ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, তাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় আজকে এখানে দেওয়ার জন্যে এবং আমাদের আমন্ত্রণ স্বীকার করার জন্যে। আর প্রদীপ চট্টোপাধ্যায় আমার বিশেষ পরিচিত। তার পিতা ডক্টর পঞ্চানন চট্টোপাধ্যায়, তিনিও আমার অত্যন্ত পরিচিত অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানেরই। তো প্রদীপকে আমরা স্বাগত জানাই। আর আজকের যারা আলোচনার আয়োজন করেছেন রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র, তাদের ধন্যবাদ জানাই। তাদের সংগঠকদের মধ্যে আছেন অ্যাডভোকেট প্রকাশ চক্রবর্তী এবং অধ্যাপক সমীরণ দাস। তাদেরও ধন্যবাদ জানাই, আমাকে এখানে সভাপতিত্ব করার জন্যে তারা আমন্ত্রণ জানিয়েছেন সেজন্যে। আর আজকের বিষয় হচ্ছে এক দেশ এক ভোট, ভারতীয় প্রেক্ষিত। বিষয়ে যাবার আগে আমি ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়ের একটা পরিচিতি দেব, খুবই সংক্ষিপ্ত পরিচিতি অবশ্যই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমফিল এবং পিএইচডি করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ কল্যাণী, সেখানকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আমার কর্মজীবনের একেবারে শুরুতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 বছর অতিথি অধ্যাপক রূপে পড়িয়েছিলাম, আমার মনে আছে। ভারী সুন্দর জায়গা, বিশাল ক্যাম্পাস। তো যাই হোক, এছাড়া একটি বিদেশ নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক আছে, কলিঙ্গ ইনস্টিটিউট ফর ইন্দো প্যাসিফিক স্টাডিজ, সেখানে ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাছাড়া তিনি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনে 2013 থেকে 2022-এর সময়কালে এক্সিকিউটিভ কমিটি মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তিনি সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, সেখানকার অ্যাসোসিয়েট 2014 থেকে 2016 ছিলেন। তাছাড়া আশুতোষ কলেজে 2007 থেকে 2010 রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক। আর ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, মানে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 17 সাল তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গেস্ট ফ্যাকাল্টি ছিলেন। তার 2টি সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে রাউটলেজ থেকে, একটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রাউটলেজ থেকে। সেখানে সে বই দুটোর একটির বিষয় ছিল পলিটিক্যাল কমিউনিকেশন ইন ইন্ডিয়া এবং আরেকটি হচ্ছে ইলেকটোরাল ন্যারেটিভস ইন ইন্ডিয়া। এছাড়াও তিনি সাউথ এশিয়ান সার্ভে, ইন্ডিয়ান রিভিউ, ইন্ডিয়ান জার্নাল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান জার্নাল অফ পলিটিক্যাল সায়েন্স
এরকম বহু জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশ করেছেন। আজকের বিষয়ে যাওয়ার আগে আরেকটি কথা বলে নেওয়া দরকার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র প্রত্যেকবারের মতো এবারেও আমি বলি যে এটি একটি সম্পূর্ণ একাডেমিক প্ল্যাটফর্ম, মঞ্চ, এবং করোনার সময় থেকেই তারা কাজ শুরু করেছিলেন এবং এখানে প্রায় 10,000 মতো ছাত্র ছাত্রী, গবেষক, শিক্ষক, অধ্যাপক যুক্ত আছেন। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর, বিভিন্ন গ্রামাঞ্চল ও মফস্বলে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা এর সাথে যুক্ত। আর পশ্চিমবঙ্গের বাইরেও অনেকে আজকের এই সভায় যোগ দিয়েছেন, নিয়মিতভাবেই অনেকে যোগ দেন, কয়েকজন বিদেশ থেকেও যোগ দেন। আর এই মঞ্চটি একাডেমিক কাজকর্ম হিসেবে প্রচুর সেমিনার অ্যারেঞ্জ করে, আবার প্রচুর ওয়েবিনার অ্যারেঞ্জ করে, মূলত বাংলায়, যেটা বাংলা ভাষায় যারা চর্চা করেন তাদের কাছে একটা বিরাট আনন্দের বিষয়। এবং তারা শুধু এই আলোচনা চক্রই নয়, যদিও 300-র বেশি আলোচনা তারা সংগঠিত করেছেন, এছাড়াও তারা গরিব ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের সাহায্য দেন, বইপত্র, পোশাক আশাক, শীত বস্ত্র কিনে দেন, ফ্রি কোচিং এবং মেডিকেল ক্যাম্প এগুলোর আয়োজন করেন। তাদের এই বিরাট কর্মকাণ্ডের জন্যে তাদেরকে আমরা সকলেই অকুণ্ঠ চিত্তে প্রশংসা করব। আচ্ছা, আর আজকের বিষয় হলো এক দেশ এক ভোট, ভারতীয় প্রেক্ষিত। আমরা সকলেই জানি যে বর্তমানে ভারতে এটা নিয়ে রীতিমতো বিতর্ক চলছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো এখানে অনেক রকমের মতামত উঠে আসছে। প্রকৃতপক্ষে আমরা জানি যে 1951-52 সালের পর থেকে 1967 সাল পর্যন্ত এই ব্যাপারটা ছিল যে একই সাথে সমস্ত নির্বাচনগুলো সারা দেশে অনুষ্ঠিত হবে। 3টে স্তরে হওয়ার প্রস্তাবও এসেছে। একদিকে পার্লামেন্টের মানে লোকসভার নির্বাচন, মাঝখানে বিভিন্ন রাজ্যের বিধানসভার নির্বাচন, এবং সর্বনিম্ন স্তরে যে স্বায়ত্তশাসন, স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলি আছে, অর্থাৎ পঞ্চায়েত এবং নগর কেন্দ্রিক যেগুলো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এই স্তরেও নির্বাচনের কথাবার্তা উঠেছে, একই সাথে সমস্ত নির্বাচনগুলো করা, এবং ওই 1967 সাল পর্যন্ত সেগুলো সাইমালটেনিয়াসলি মানে একই সাথে আয়োজিত হতো। তারপরে যেটা হয় আর কি, যে বিভিন্ন কারণে হয়তো কোনো একটা সরকার, কোনো রাজ্যের একটি সরকার আগেই ভেঙে গেল, তখন তো মাঝপথেই নির্বাচন করতে হয়। এইভাবে এই সাইকেলটা ভেঙে যায় এবং এক এক সময়ে এক একটি রাজ্যে এক একটি স্তরে নির্বাচন হতে থাকে। বর্তমানে বিজেপি সরকার বা এনডিএ সরকার চেষ্টা করছেন, তারা প্রস্তাব এনেছেন, এবং ওই 2017 সালে এই প্রস্তাবটি এসেছে লোকসভায়। তাছাড়া ভারতীয় ল কমিশন যেটা, তারাও এই বিষয়ে, এবং পার্লামেন্টের কমিটি, তারাও এই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন, তাদের নিযুক্ত করা হয়েছে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্যে। তো এবং বহু আলোচনা ও বিতর্ক চলেছে। এখন একদিকে বলা হচ্ছে যে এই কতগুলো কারণ দেখানো হচ্ছে যাতে একসাথে নির্বাচন হলে অনেকগুলো সুবিধে হবে, অর্থাৎ প্রচুর আর্থিক অপচয় হয়, সেখানে আর্থিক অপচয়কে বন্ধ করা যাবে। এত বড় নির্বাচন, এত সময়, সারা বছর ধরে নির্বাচন চলার ফলে যেটা হয় যে সরকারের ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো ব্যাহত হয়, কারণ ওই রুল অফ কন্ডাক্টটা থাকে, এবং সরকারি কাজকর্মে নিরবচ্ছিন্নভাবে কাজকর্মগুলো হতে পারে না, ছেদ ঘটে। তাছাড়া আরও বলা হচ্ছে যে এই দেশের মধ্যে একটা বিভিন্ন দুর্নীতি, সেগুলোরও সুযোগ ঘটে বিভিন্ন সময় যদি নির্বাচন হয়।
ইত্যাদি অনেক রকমের যুক্তি দেখানো হচ্ছে, এবং একটা এত বড় দেশের এক ঐক্যবদ্ধ রাজনৈতিক ব্যবস্থা চালানোর প্রয়োজনে এটা করা উচিত বলে অনেকে মনে করছেন। আবার এর বিরুদ্ধে বিপক্ষেও অনেক মতামত আমরা জানি, এগুলো আমরা সবই বিস্তারিত শুনবো আমাদের বক্তার কাছ থেকে, তিনি এ বিষয়ে বিশেষজ্ঞ। যেমন এর বিপক্ষে বিরোধী পক্ষ, যেমন বর্তমানে ইন্ডিয়া জোট বা বিরোধী দল কংগ্রেস, তারা অনেকগুলো প্রশ্ন তুলেছে, কিছু আঞ্চলিক দলও প্রশ্ন তুলেছে যে বিজেপি চেষ্টা করছে একটা সর্বভারতীয় ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে খণ্ডিত করতে, সেটা ক্ষতিগ্রস্ত হবে যদি এটা চালানো হয়, কারণ এক একটি রাজ্যের এক এক রকম পরিবেশ ইত্যাদি রয়েছে, সেগুলো সেই বৈচিত্র্যটাকে, বহুত্বটাকে নষ্ট করার এটা একটা পরিকল্পনা হিসেবে তারা দেখছেন এবং সমালোচনা করছেন। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হলো যে তাহলে নো কনফিডেন্স মোশন কি আর থাকবে না? মানে একটা রাজ্যে যদি কোনো একটা সরকার দুর্নীতির কারণে পতন, সেটার পতন ঘটে, বিরোধী দল গুলো যদি বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনে, তাহলে তো সরকারের পতন ঘটবে, তখন নির্বাচন করতে হবে। কিন্তু যদি নির্বাচন একই সাথে হবে বলে ঠিক হয় কেন্দ্র এবং রাজ্য স্তরে, তাহলে দেখা যাবে কি যে রাজনৈতিক দলগুলো বা শাসক দলগুলো বিশেষ করে খুবই একটা বেপরোয়া মনোভাব নেবে, কারণ তারা জানে যে সরকার পতনের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ নো কনফিডেন্স মোশনকে বিলুপ্ত করতে হবে। তো এখন এটা আমাদের এই বিশাল বৈচিত্র্যপূর্ণ ভারত, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্ম, বাংলা, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়ালাম, অজস্র ভাষা, জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী, বিভিন্ন জাতপাত রয়েছে এখানে, ব্রাহ্মণ, দলিত ইত্যাদি, এইরকম একটা প্রচন্ড বৈচিত্র্যময় সংস্কৃতি, সেখানে সেখানকার বৈচিত্র্যটাকে রক্ষা না করে এই ব্যবস্থা, এটা হয়তো একটা চাপিয়ে দেওয়া হবে, একটা একমুখী ব্যবস্থা, রাজনৈতিক নির্বাচনের ব্যবস্থা এনে। এখন এগুলো নিয়ে আলোচনা চলছে। এবং আরো একটা দিক হলো যে যদি সবকটা নির্বাচন একসাথে হয়, তাহলে নিশ্চয়ই জাতীয় ইস্যুগুলো এতই গুরুত্বপূর্ণ যে সেগুলো প্রাধান্য পাবে, ফলে লোকাল ইস্যুগুলো খুব উপেক্ষিত হবে। ফলে যে সমস্ত স্থানীয় আঞ্চলিক দলগুলো, ছোট ছোট আঞ্চলিক দল, তারা খুব একটা সুবিধে করতে পারবে না নির্বাচনে, এবং সর্বভারতীয় দল তারাই আর কি বিরাটভাবে সাফল্য লাভ করবে। এই সমস্ত দিকগুলো উঠে আসছে এখন। আমি এ বিষয়ে খুব কমই জানি, তো আমরা শুনবো আমাদের অধ্যাপক, অতিথি অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তো তাকেই আমি তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে আলোচনার প্রেক্ষাপটটি তৈরি করে দিলেন। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি, যেরকম স্যার বলছিলেন, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র খুবই দারুণ তাদের প্রয়াস, বিশেষ করে যারা বাংলা ভাষায় পড়াশোনা করছেন বা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে এই ধরনের প্রযুক্তির সাহায্য নিয়ে যে এই ভিডিওগুলোকে সংরক্ষিত করে তারা রাখছেন তাদের চ্যানেলে, এটা সত্যি একটি সাধুবাদ জানাচ্ছি। আমি তাদের কাজের সাথে প্রায়শই সময় পেলেই যুক্ত হই। স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অধ্যাপক প্রদীপ বাসু মহাশয়কে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক মানুষ, যে উনি আমাকে মানে আমাকেই বলতে বলেছেন, এইটা আমাকে উনি বলেছেন যে এটা নিয়ে বলা যাবে কিনা এবং কিভাবে বলবো। তো আমি স্যারকে আবারও আমার নমস্কার জানাচ্ছি যে আমাকে উনি যোগ্য মনে করেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করব একটু সম্পূর্ণ নতুন কিছু আলোচনার মধ্যে নিয়ে আসা। স্যার যেগুলো বললেন আমিও সেগুলো খবরের কাগজে বা বিভিন্ন বিশেষজ্ঞদের মতামতের মধ্য দিয়ে পড়েছি, এবং ইন্টারনেট ঘাটলেও সেটাগুলো দেখা যাচ্ছে। তো আমি চাইছি যে এর বাইরে আমরা কিরকম ভাবে ভাবতে পারি এই বিষয়টাকে, সেটা নিয়ে বেশি আলোচনা করতে। এবং আমার কাছে
চারটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এক দেশ এক ভোট নিয়ে আলোচনার ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি গবেষণার ভাষায় বলি রিসার্চ কোশ্চেন্স। এখন গবেষণার ভাষায় যদি রিসার্চ কোশ্চেন বলা হয় তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই গত 4-5 বছর ধরে এই বিষয়টি আলোচনায় এলো কেন? যে এক দেশ এক ভোট করতে হবে, এই বিষয়টা আলোচনায় এলো কেন? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, রিসার্চ কোশ্চেন নাম্বার 1। দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা গবেষণার প্রশ্ন হতে পারে যে এর প্রশাসনিক সুবিধা অসুবিধাটা কি? রাজনৈতিক বা অর্থনৈতিক সুবিধা অসুবিধা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু প্রশাসনিক মানে একটা নির্বাচন পরিচালন করতে গেলে এক দেশ এক ভোট হলে প্রশাসনিক স্তরে কি সুবিধা বা অসুবিধা থাকতে পারে, এটা আমার কাছে গবেষণার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এই যে এক দেশ এক ভোট এইটা আসলে ভারতের যে পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক সংস্কৃতি তার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ইন্ডিয়ার যে চেঞ্জিং পলিটিক্যাল কালচার এবং পলিটিক্যাল অ্যাটিটিউড যেটা ক্রমশ মানে সবসময় পরিবর্তনশীল, তার প্রেক্ষাপটে আমরা কিভাবে এই আলোচনাটিকে দেখতে পারি। এবং লাস্ট আমার যেটা মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রোল অফ মিডিয়া, যে গণমাধ্যম তারা এই আলোচনাটাকে কতটা গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না। আমাদের দেশে অনেক ধরনের আলোচনা হয়, অনেক প্রশ্ন উত্থাপিত হয়, কিন্তু কোন প্রশ্নটাকে নিয়ে মানুষ চর্চা করবে সেখানে গণমাধ্যমের আজকে একটা বড় ভূমিকা আছে। ফলে গণমাধ্যম এই বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়েছে, কেন দিচ্ছে, এইটা আমার কাছে মনে হয়েছে 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি এই প্রশ্নগুলো এক একটি উত্তর দেওয়ার নিজের মতন করে চেষ্টা করব এবং সেখান থেকেই আলোচনায় অনেক কিছু আসবে। প্রথম যে প্রশ্ন আমি রেখেছি যে ওয়াই এই লাস্ট 5-6 ইয়ার্স 2014-15 থেকেই এনডিএ সরকার আসার পর থেকে এই দ্বিতীয়বার তারা এই এক দেশ এক ভোট নিয়ে একটা চর্চা শুরু করার চেষ্টা করছেন। কেন? এই কেনর উত্তরে আমার কাছে 3টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে ভারতবর্ষের ভোটারদের মানসিকতার পরিবর্তন। মানে ভারতীয় ভোটার তারা যেভাবে ভোট দিচ্ছে, তারা এক এক সময় এক এক রকম ভোট দিচ্ছে। কখনো মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা একরকম ভোট দেয়, একদম স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আরেক রকম, আবার রাজ্য নির্বাচনের ক্ষেত্রে আরেক রকম। অর্থাৎ ভোটারদের যে একটা অটোনমাস এজেন্ট, এই অটোনমাস অর্থাৎ ভোটারদের যে স্বকীয়তা আছে, তাদের নিজস্বতা আছে এবং তারা যে একটা ম্যাচিওর ভোটার হয়ে উঠছে ক্রমশ ভারতবর্ষে এবং তারা খুবই ইনফর্মড, তারা অনেক তথ্য থাকছে তাদের কাছে, এটা কিন্তু আজকে পরিষ্কার হচ্ছে। এবং এইটা আমার মনে হয়েছে এই যে 5-6 বছরে এক দেশ এক ভোট নিয়ে নতুন করে আলোচনার সব থেকে বড় কারণ, যে ভোটাররা কি করে এত বেশি বুদ্ধিমান হয়ে উঠছে, কেন হচ্ছে, তাদেরকে বাগে আনা কেন যাচ্ছে না, এইটা একটা রাজনৈতিক দলের কাছে, প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটা বড় প্রশ্ন। একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরুন আজকে আমাদের জাতীয় নির্বাচন যখন হলো তখন দেখলাম পশ্চিমবঙ্গে যারা শাসন ক্ষমতায় আছে তারা অনেক বেশি পেল, অনেক জায়গায় তারা সাফল্য পেল, অনেক বেশি সিট পেল বারের থেকে, কিন্তু সবকটা সিট তো পেল না। কেন? যদি আজকে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সবাই যদি তাদের কাজকর্মে খুশি হতো বা সবাই যদি মনে করতো না বিজেপি বিরোধী ভোট দেওয়া উচিত, তাহলে অবশ্যই এখানের যারা শাসন ক্ষমতায় আছে, যারা দিল্লিতে বিরোধী জোটের অংশ, তাদেরকে সমস্ত সিট দিত। সেটা কেন হলো না? আবার দেখা যাচ্ছে যখন এখানে বিধানসভার ভোট হয় তখন সেই শাসক দল তাকে প্রচুর পরিমাণে ভোট সে পাচ্ছে এবং যারা তাদের বিরোধী অর্থাৎ যারা তখন কেন্দ্রের সরকার বিজেপি, তারা এখানে বিরোধী, তারা কিছুতেই বেশি ভোট পাচ্ছে না। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গত 5-6 বছর ধরে প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটা বড় প্রশ্ন হয়েছে যে আর কিভাবে তারা ভোটারদের প্রভাবিত করবে বা তাদের সমর্থনটা আদায় করবে।
এইটার জন্য তারা মনে করতে পারে যে যদি এক সময়ে নির্বাচনটি করা যায় তাহলে একটা ভোটার তার এতটা গভীরতা নেই যে প্রত্যেকটা 3টে বা 4টে ব্যালট ওই ইভিএম এ যখন সে বোতাম টিপবে 4 রকম ভাবনা নিয়ে সে 2-3 মিনিটের মধ্যে ওই বোতামগুলো টিপতে পারবে। ফলে তারা হয়তো ভাবনাটাকে গুলিয়ে ফেলতে পারে এবং তাদের যে অটোনমাস এজেন্সি, তাদের যে স্বকীয়তা, সেই স্বকীয়তাটা আহ শোনা যাচ্ছে না প্রকাশ, একটু দেখবে এটা কি নেটওয়ার্কের কোনো সমস্যা হলো? ছবিটাও স্থির হয়ে গেছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে। মাঝখানে 2-3 মিনিট কিছু শোনা যায়নি। ওই জায়গাটা যদি পুনরাবৃত্তি করো ভালো হয়, একটু রিপিট করো যদি। হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আমাকে দেখাও যাচ্ছে কি আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না কিছু হঠাৎ করে? দেখা যাচ্ছে একটা স্থির স্টিল ছবি। স্টিল ছবি হলেও আমার কথা যদি শোনা যায় তাহলে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বলছি, কথা হয়তো শোনা যাচ্ছে, নেটওয়ার্ক পরিষ্কার পরিষ্কার কথা হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ভারতবর্ষে গত 5-6 বছর ধরে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যাতে করে যে ভোটার তার যে স্বকীয় চিন্তা প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে সেটা যাতে আর না থাকে। ফলে এইটা একটা বড় প্রেক্ষাপট অবশ্যই রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তাদের কাছে একটা বড় চিন্তার বিষয় যে কিভাবে তারা এই অটোনোমাস এজেন্সি অফ দ্য ভোটারকে প্রভাবিত করতে পারে। এইটা হচ্ছে পয়েন্ট 1, প্রথম গবেষণা প্রশ্নের উত্তরের 1 নম্বর, মানে 1A যদি আমি বলি। 1B অর্থাৎ প্রেক্ষাপটের দ্বিতীয় অংশ, সেটা আবারও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। এই যে আমরা বলছিলাম 1967 সাল অবধি একটা আলোচনার কথা আমরা বলছিলাম, সেই আলোচনায় দেখা যাচ্ছে যে অবশ্যই রাজনৈতিক যে কংগ্রেস ব্যবস্থা, সেই কংগ্রেস ব্যবস্থা কিন্তু 67 সাল অবধি আমরা জানি রাজনী কোঠারির ভাষায় যে এটা কংগ্রেস ব্যবস্থা ছিল, যে এবং কংগ্রেস ব্যবস্থা মানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্যে উভয় জায়গাতেই কংগ্রেসের সরকার ছিল। কিন্তু 67-র পর থেকে সেই ব্যবস্থা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাওয়ার সাথে সাথেই এই যে এক দেশ এক ভোট ছিল ব্যবস্থাটা, সেটাও কিন্তু আস্তে আস্তে ভাঙছে। আবার 2014 সালে যখন আমরা, অনেকে বলছে এটাকে সেকেন্ড ডমিনেন্ট পার্টি সিস্টেম, অর্থাৎ দ্বিতীয় প্রাধান্য জনিত একটি রাজনৈতিক ব্যবস্থা, যেখানে বিজেপি মোটামুটি একটা প্রাধান্যকারী রাজনৈতিক দল হিসাবে তাদের তাদের পরিচিতি লাভ করেছে। যদিও কেউই এই দ্বিতীয় সময়টাকে, অর্থাৎ 2014 পরের সময়টাকে বিজেপি ব্যবস্থা বলছে না, কারণ কোনো সময়ই সমস্ত রাজ্যগুলিতে এবং কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। ফলে ইট ইজ নট আ কংগ্রেস সিস্টেম, বাট ইট ইজ আ সেকেন্ড ডমিনেন্ট পার্টি সিস্টেম। ফলে আবার যখন একটা রাজনৈতিক দল তার প্রাধান্য বিস্তার করতে চাইছে প্রতিটি রাজ্যে এবং কেন্দ্রে, যাতে করে সে একটা বিজেপি সিস্টেম, রজনী কোঠারির মডেলের মতন বিজেপি সিস্টেম তৈরি করতে পারে, সেইটা কিন্তু তার ফলে আমি যেটা বলার চেষ্টা করছি যে কংগ্রেস ব্যবস্থা যখন ছিল তখন এক দেশ এক ভোট ব্যবস্থাটা বেশ সুচারুরূপে চলছিল। যত কংগ্রেস ব্যবস্থা ভঙ্গুর হয়েছে, জোট রাজনৈতিক এসেছে, তত কিন্তু এই এক দেশ এক ভোটের জায়গা থেকে মানুষ সরে গেছে এবং মানুষ ভুলেও গেছে যে এই ভারতবর্ষেই এক দেশ এক ভোট ছিল, এক দেশ এক ভোট ছিল। সেটা কিন্তু মানুষ এই যে 67 এখন গত 4-5 বছর ধরে যখন আলোচনা হচ্ছে তখন আমাদের মনে ফিরে এসেছে যে হ্যাঁ, এই ভারতবর্ষেই
1967 অবধি এই ধরনের ব্যবস্থাটাই ছিল। ফলে এটা খুব একটা যে মানে বাইরের দেশের মডেলের কিছু ব্যাপার তা নয়, আমার দেশে এটা ছিল। কিন্তু যখন আমার এই ব্যবস্থা ভেঙে যাচ্ছে, কংগ্রেস ব্যবস্থা, জোট রাজনীতি আসছে, আস্তে আস্তে এই ব্যবস্থা থেকে সরে আসা হয়েছে। ফলে যখন 2014 পরে ভারতীয় জনতা দল তাদের যে ভারতের জনতা পার্টি তাদের যে প্রাধান্য বিস্তার করতে তারা কেন্দ্রে পেয়েছে, কিন্তু তারা সেই সময়কার কংগ্রেসের মতন সমস্ত রাজ্যে প্রাধান্য বিস্তার করতে পারছে না। তো এই জায়গায় তারা চাইছে যে যে এই প্রাধান্যকারী জায়গা থেকে যদি তারা একটা ব্যবস্থাপক জায়গায় পৌঁছতে চায়, অর্থাৎ বিজেপি ব্যবস্থা যদি চালু করতে হয়, তাহলে প্রতিটি রাজ্যেও তাদেরকে ক্ষমতায় আসতে হবে একই সাথে। সেই জন্য এটা একটা বড় প্রেক্ষাপট আবারও এক দেশ এক ভোট নিয়ে আলোচনা করার। অর্থাৎ প্রথম হচ্ছে যে ভোটারদের স্বকীয় মানসিকতা এবং মনোভাব, তাকে ভয় পেয়ে তার যে চিন্তা, প্রতিটি নির্বাচনের জন্য আলাদা আলাদা চিন্তা, সেটা যাতে না থাকে, সে যাতে বিভ্রান্ত হয়ে পড়ে একই সময় সমস্ত নির্বাচনের রায়দান দেওয়ার জন্য, সেটা একটা প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং বিজেপি ব্যবস্থাপক একটা জায়গায় আসতে চাইছে প্রাধান্যকারী জায়গা থেকে, এবং সেই জন্য তারা আবারও এই মানে আলোচনাটা নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে। এবং তৃতীয় যে প্রেক্ষাপটটা আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হলো যে সমস্ত ধরনের তারা প্রচার কাণ্ড বা প্রচার কার্য তারা করছে, কিন্তু তথাপি কোথাও যেন তাদের প্রতিটি রাজ্যে একদম স্বাধীনতার পরে 47 থেকে 67 যেরকম কংগ্রেসের একটা খুব সাংগঠনিক উপস্থিতি ছিল, এবং একটা সময় তো কংগ্রেসের সংগঠন এত শক্তিশালী যে তারা বাধ্য করেছে ইন্দিরা গান্ধীকে কংগ্রেস আই অ্যান্ড কংগ্রেস ও, অর্থাৎ কংগ্রেস ইন্দিরা এবং কংগ্রেস সংগঠন, এভাবে কংগ্রেসকে প্রায় ভাগ করে নেওয়ার জন্য। ফলে কিন্তু সেই সেই জায়গাটা ভারতের বিজেপি বা ভারতের জনতা দলের জনতা পার্টির এখনো হয়নি। এবং যেহেতু প্রতিটি রাজ্যে তার সংগঠন এতটা শক্তিশালী নয়, সেই জন্য তারা চাইছে যে এই এই যে তাদের দুর্বলতা, সেই দুর্বলতাটা কাটিয়ে উঠতে তারা পারবে যদি তারা এই ধরনের এক দেশ এক ভোট ব্যবস্থাটা চালু করতে পারে। তার কারণ তারা ভোটারদের কাছে পৌঁছতে পারছে না। প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে একই রকম ভাবে একই মাত্রায় ভোটারদের কাছে সমস্ত রাজ্যে তারা পৌঁছতে পারছে না, তার কারণ প্রতিটি রাজ্যে তাদের সাংগঠনিক দুর্বলতা। এই দুর্বলতাটা কাটাতেও তারা সক্ষম হয়নি প্রায় 10 বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার পরে, এবং সেই জন্য তাদের কাছে এইটা একটা বড় হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করতে পারে। তাহলে প্রথম যে আমার ভেবেছিলাম যেটা গবেষণার প্রশ্ন হওয়া উচিত, যে why we are discussing one nation one election in the last 5-6 years, যে কেন বিগত 5-6 বছরে আমরা এটা করছি, সেই আলোচনার 3টে সম্ভাব্য উত্তর আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমি আলোচনা করলাম। সেটা হচ্ছে একটা অটোনোমাস এজেন্সি অফ দ্য ভোটার, তার স্বকীয়তা, তার চিন্তা, আলাদা আলাদা চিন্তা প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে, তাকে প্রভাবিত করা। দ্বিতীয় উত্তর সম্ভাব্য সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন, এবং তৃতীয় হচ্ছে বিজেপির প্রতিটি রাজ্যে সাংগঠনিক অবস্থার দুর্বলতা, যে মানে একই রকম ভাবে তার প্রতিটি রাজ্যে সংগঠন নেই, সেই গাফিলতাটাকে কাটিয়ে ওঠার একটা প্রচেষ্টা এইভাবে তারা করতে পারে। এটার ক্ষেত্রে আমার দ্বিতীয় যে গবেষণার প্রশ্নটি ছিল, যেটা আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে যে এক দেশ এক ভোট নিয়ে আলোচনা তো হচ্ছে, এবং তার রাজনৈতিক অর্থনৈতিক কি সুবিধা অসুবিধা আমরা খুবই আলোচনা করছি, কিন্তু এর প্রশাসনিক দিকটি কি, অর্থাৎ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কি আমার সুবিধা অসুবিধা হতে পারে। এবং এই প্রশ্নেরও আমার কাছে দুটি সম্ভাব্য উত্তর রয়েছে।
আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, তো ফলে এই দ্বিতীয় যে গবেষণার প্রশ্ন, সেইখানে আমার কাছে দুটি সম্ভাব্য মনে হয়েছে যে উত্তর হতে পারে। সেটা একটা হচ্ছে যে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা একেবারেই হচ্ছে না। তার কারণ আমরা নির্বাচন কমিশনকেই ভারতের সংবিধান অনুযায়ী সমস্ত নির্বাচন প্রক্রিয়ার কন্ডাক্ট করার, অর্থাৎ সমস্ত নির্বাচন প্রক্রিয়া সফলভাবে যাতে সম্পন্ন করা যায় তার সম্পূর্ণ দায়িত্ব ভারতের জাতীয় নির্বাচন কমিশনের, এবং জাতীয় নির্বাচনের কমিশনের সাথে সাথে একযোগে রাজ্য নির্বাচন কমিশন রয়েছে। এইবারে যখন এক দেশ এক ভোটের আলোচনা হচ্ছে, তখন কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা হচ্ছে না, এবং সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ একে তো আমরা জানি যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন খুবই আমি বলবো যে অর্থনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে অবশ্যই সামরিক যে বাহিনীর যেটা দরকার হয় সে সবকিছুর জন্যই তারা হয় কেন্দ্র সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে একটা মুখাপেক্ষী হয়ে থাকে। ফলে তাদের নিজস্ব কিছু নেই, না নিজস্ব তাদের যথেষ্ট পরিমাণ অফিস স্টাফস আছে, না নিজস্ব বাহিনী রয়েছে। ফলে তারা মুখাপেক্ষী হয়ে থাকে, নির্ভরশীল হয়ে থাকে যে কিভাবে রাজ্য সরকার, রাজ্য পুলিশ তাদের সহায়তা করবে বা কেন্দ্র সরকার তাদের সহায়তা করবে। এমনকি যদি এক দেশ এক ভোট নিয়ে আলোচনা হয়, তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে এই আলোচনার আগে দরকার হচ্ছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার একটা সংবিধান সংশোধন করে আইন পাশ করা। যে আগে নির্বাচন কমিশনকে সবল এবং কি বলবো শক্তিশালী করে তুলতে হবে। এবং সেখানে শুধুমাত্র যদি এক দেশ এক ভোট হয়, তাহলে শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন থাকলে হবে না, সেখানে অবশ্যই দরকার স্থানীয় নির্বাচন কমিশন। ফলে এখন আমাদের ভারতবর্ষে কি আছে? আমাদের ভারতবর্ষে আছে জাতীয় নির্বাচন কমিশন, সেখানে ৩ জন নির্বাচন কমিশনার থাকে, একজন চিফ ইলেকশন কমিশনার আর ২ জন তার সঙ্গে সহযোগী নির্বাচন কমিশনার। আর থাকে রাজ্যে কি? রাজ্যে আমরা দেখি একটা স্টেট ইলেকশন কমিশনার রয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার থাকে, এবং তার সঙ্গে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট নির্বাচন কমিশন ২ জন থাকে। কিন্তু আমরা তো এই ধারণাটা আসেনি যে যখন আমরা লোকাল বডিজ ইলেকশন করব এবং একই সাথে করব, তাহলে সেটা কি শুধু রাজ্যের ওপরে আমরা দায়িত্ব ছেড়ে দেব? সেটা তো হতে পারে না। তার কারণ তখন তো আমি একটা একটা পরিমণ্ডলে একটা আইনের আওতায় একই সঙ্গে নির্বাচন করব। তাহলে সেখানে আমার কিন্তু অবশ্যই লোকাল ইলেকশন কমিশন এটা থাকবে। এবং আমি কোথাও দেখিনি যে এই আলোচনাটা এসেছে গত ৫-৬ বছরে, যে ইলেকশন কমিশনকে যদি আমি সবলতা না দিই, যদি আমি তাকে আর্থিকভাবে স্বাধীনতা না দিই, যদি তার অর্থ ভান্ডার, তার বাহিনী ভান্ডার এগুলো মজবুত না করি, তাহলে কিন্তু, এবং ইলেকশন কমিশনকেও যদি আমি বিকেন্দ্রীকৃত না করি, অর্থাৎ রাজ্য স্তরের পরেও স্থানীয় স্তরেও নির্বাচন কমিশনের অফিস, নির্বাচন মানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তখন ওই ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এসডিপিও তারা অনেক সময় এই নির্বাচনের সবকিছু দেখভাল করেন। যখন আমাদের এখানে গ্রাম বাংলায় নির্বাচন হয়, পঞ্চায়েতের নির্বাচন হয়, সেটা আমরা দেখি। ফলে আমি বলার চেষ্টা করছি যে এই ব্যবস্থাটা থাকা উচিত নয় যদি এক দেশ এক ভোট করতে হয়। ফলে এক দেশ এক ভোট করতে যাওয়ার আগে যে আইন পাশ করা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে সবল, সক্রিয়, আর্থিকভাবে সচ্ছল, বাহিনীগতভাবে তাকে স্বতন্ত্র, এবং নির্বাচন কমিশনের বিকেন্দ্রীকরণ, এইটা খুবই প্রয়োজনীয়। এই আলোচনা আসেনি, এবং যতক্ষণ না এই আলোচনাটি হবে প্রশাসনিকভাবে, পরিচালনাগতভাবে আমরা কখনোই এক দেশ এক ভোটকে সুষ্ঠু, মানে যেটা আমরা বলি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা
অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে কিন্তু কোনোভাবেই সুনিশ্চিত করতে পারবো না এক দেশ এক ভোটের বিশালতাকে মাথায় রেখে, যদি না নির্বাচন কমিশনের পরিচালন ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করে আমরা তুলতে পারি। এইটা হয়েছে প্রশাসনিক দিকের যে আমার গবেষণার প্রশ্নটা, যে কি সুবিধা অসুবিধা, তার প্রথম একটা আমার মনে হয়েছে যে এটা কোথাও আলোচনায় আসছে না। দ্বিতীয় আরেকটা বিষয় রয়েছে প্রশাসনিক দিক থেকে, সেটা হচ্ছে যে আহ আহ, সেটা হচ্ছে যে যদি এই এক দেশ এক ভোট হয়, সেইখানে সেই সময় যখন আমরা জানি যে পার্লামেন্টের নির্বাচন হচ্ছে, তখন কিন্তু ইলেকশন কমিশন ইজ দ্য ফাইনাল মানে ফাইনাল ইনস্টিটিউশন, তার সেই সবকিছু ঠিক করছে। এখন স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রেও সেটা, রাজ্য নির্বাচন কমিশনের ক্ষেত্রেও জাতীয় নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে, ইন কনজাংশন উইথ, সহায়তা করছে রাজ্য নির্বাচন কমিশন। এখন যদি এক দেশ এক ভোট হয়, একই সময় 4 দিনের মধ্যে সব জায়গায় আমার ভোট হচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এদের ভূমিকাটা নিয়েও কিন্তু সেই সময় আলোচনা করা দরকার। যে যখন আহ, এবং এই 4-5 দিন যখন কোনো সরকার থাকছে না, সেই সময় আইন যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিরকম হবে। আমার মনে হয়েছে যে এক দেশ এক ভোট নিয়ে আলোচনাটা বেশিরভাগটাই তার রাজনৈতিক সুবিধা অসুবিধা, অর্থনৈতিক সুবিধা অসুবিধা, এর মধ্যেই আলোচনাটি সীমিত থেকেছে। কিন্তু তার যে একটা প্রশাসনিক এবং পরিচালনের দিক আছে, এবং যেখানে একদিকে নির্বাচন কমিশনের ব্যাপারটা আলোচনায় আসেনি, আবার অন্যদিকে আমার মনে হয়েছে যে আমাদের যারা অলংকারিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্রে এবং রাজ্যে, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, তাদের সেই সময় তাদের ভূমিকা কি হবে এবং তারা কতটা নির্বাচন কমিশনের সাথে সক্রিয়ভাবে, কারণ শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে, মানে নির্বাচন কমিশনকে হয়তো অনেকে বলতে পারেন যে একসময় তো অবশ্যই নির্বাচন কমিশনকে বলা হতো পাপোশ, ডোরম্যাট, এবং যেটা 90 সালে টিএন সেশন আসার পরে কিছুটা বদলেছে, নির্বাচন কমিশনকে কিছুটা সম্মান দেওয়া হচ্ছে। আহ, এখন আমার মনে হয়েছে এক দেশ এক ভোট করতে গেলে একটা প্রতিষ্ঠান বা একটা কোনো নির্দিষ্ট জায়গায় আহ, দায়িত্বটি অর্পণ করা দরকার, যাকে প্রতিটি রাজনৈতিক দল তারা সমীহ করবে। নির্বাচন কমিশনকে কিন্তু খুব একটা সমীহ করে রাজনৈতিক দলগুলি আমার কখনোই মনে হয়নি, কারণ অনেক সময় আমরা দেখি যে তারা বিভিন্ন আজে বাজে কথা বলছেন, ক্যাম্পেইন উল্টোপাল্টা করছেন, ফলে এইগুলো আমার মনে হয়েছে যে আহ বাঞ্ছনীয় নয়, এবং বাঞ্ছনীয় নয় কিন্তু করছেন, তার মানে তারা নির্বাচন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট বা এই সব, এগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ফলে এক দেশ এক ভোট যখন একটা বিশাল বড় ভাবনা চিন্তা আমরা করছি, তখন নির্দিষ্টভাবে ওই সময়, হ্যাঁ, এবং শুধু ওই সময় নয় যে আমি পার্লামেন্ট ডিসলভ করলাম, স্টেট অ্যাসেম্বলি ডিসলভ করলাম, লোকাল বডিজ ডিসলভ করলাম, তারপরে ইলেকশন ডেট ঘোষণা হলো, নমিনেশন পর্ব, নমিনেশন উইথড্রয়াল, তারপরে ভোট, ভোট গণনা, এই যে একটা বিশাল, মানে এক দেশ এক ভোট হলেও একদিনে ভোট হবে, একদিনে ভোট গণনা, এমনটা নয়। সেটা তো আমরা দেখি যে সেটা একটা প্রক্রিয়া। হয়তো একটা সময় হবে যে প্রতি বছর বা প্রতি 5 বছর অন্তর হয়তো জুন মাসে কি জুলাই মাসে 4-5 দিন ধরে হলো, কিন্তু এই প্রক্রিয়াটা বিশাল, প্রায় 1-2 মাস ধরে চলবে, কিন্তু 5 বছরে একবারই চলবে। এইতে আমার মনে হয়েছে এই সময় কিন্তু রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদের যে বক্তব্য, সেটা খুব গুরুত্বপূর্ণ, বা তাদের ভূমিকা, তা শক্তিশালী ভূমিকা, যাতে করে সবাই সমীহ করে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে আলোচনায় আসা উচিত, যেটা আলোচনায় আদপেও আসেনি।
ফলে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের দিকটি। আমার মনে হয়েছে যে এটা একটা গবেষণার প্রশ্ন হতে পারে এবং তার কিছু সম্ভাব্য দুটি দিক যেটা একেবারেই আলোচনায় আসেনি সেটা নিয়ে আমি বললাম। তৃতীয় যে আমার গবেষণার প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এক দেশ এক ভোট যদি আমরা আলোচনাটি করি, সেই আলোচনায় আমাদের স্যারও একটু আগে বলছিলেন সূচনায় যে জাতীয় রাজনৈতিক দল এবং আঞ্চলিক রাজনৈতিক দল এদের কি ফারাক হবে বা এরা কতটা কিভাবে জিনিসটাকে গ্রহণ করতে পারে বা না পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আহ, এটা কিন্তু আসলে আমার মনে হয়েছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এটাকে ভাবতে হবে। তার কারণ আজকে বিজেপি তারা সংখ্যাগরিষ্ঠতা আছে, মানে এই মুহূর্তে নেই, 2024-এর আগে অবশ্যই তাদের একটা বিশাল ম্যান্ডেট ছিল লোকসভায় এবং তারা আলোচনা বা কিছু তোয়াক্কা না করে অনেক ধরনের বিল পাশ করেছে, আমরা সেটা দেখেছি। সাংসদদের বহিষ্কারও করেছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু আমার মনে হয়েছে যে এক দেশ এক ভোট এটা কিন্তু আজকে যারা বিরোধী হয়েছে, অর্থাৎ আজকে যারা বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল বলুন, ভারতের জাতীয় কংগ্রেস বলুন, বেশিরভাগ আঞ্চলিক দলগুলোই ভারতের জাতীয় কংগ্রেস ভেঙেই গড়ে উঠেছে, বা বামপন্থী দলগুলোই বলুন, তারা কিন্তু এই এক দেশ এক ভোট যখন ছিল 1967-এর আগে, এই 1967-এর আগে কিন্তু বিজেপি দলটি ছিল না, তখন ছিল জনতা দল। হ্যাঁ, জনতা দল ছিল, জনসংঘ ছিল, ভারতীয় জনসংঘ ছিল, জনসংঘ ছিল। এবং পরে তো 80s এর শেষ দিকে ভারতের জনতা পার্টি তৈরি হলো আলাদা করে। তো আমি বলছি যে 67-এর আগে ভারতের জাতীয় কংগ্রেস তারা কি কখনো এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিল? তারা কি মনে করেছিল যে এক দেশ এক ভোট যে হচ্ছে এই মানে 51 থেকে 67, সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী? তখন তারা মনে করেননি, কারণ মনে করলে তারা তখন এক দেশ এক ভোট চালু করতেন না। তারা মনে করতেন যে যেটা স্যার বলছিলেন যে জাতীয় ইস্যু আলাদা, রাজ্যের ইস্যু আলাদা, লোকাল বডিজ এর ইস্যু আলাদা। তাহলে সেই ইস্যু আলাদা হওয়ার জন্য তারাই এবং তাদের তখন প্রভূত যে যে এখন যেরকম বিজেপির 2024-এর আগে ছিল প্রভূত ক্ষমতা সেখানে রয়েছে, কই সেই নিয়ে আলোচনা কোথায়? তখন তো তারা এগুলোকে মেনে নিলেন। তাহলে আজকে তারা কেন অন্য কথা বলছে? আসলে আমার যেটা বলার চেষ্টা করছি যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল সে যখন প্রভূত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকে, সে কিন্তু বিভিন্ন জিনিস করতে পারে এবং করতে চায় তার ক্ষমতা প্রদর্শনের জন্য। দেখুন, আজকে যদি আমরা পশ্চিমবঙ্গে বা অন্য কোনো রাজ্যে যদি কোনো আঞ্চলিক রাজনৈতিক দল তারা হচ্ছে গিয়ে প্রভূত ক্ষমতার অধিকারী হয়, তাহলে সেখানেও দেখবো কিন্তু তারা তাদের মতন করে অনেক ধরনের বিল নিয়ে আসছে, অনেক ধরনের আইন আনার চেষ্টা করছে, রাজ্যপালের কাছে পাঠাচ্ছে, তদবির করছে রাজ্যপালের অফিসে বা প্রেসিডেন্টে সই করুন, এটাকে আইনে বদলান। ফলে আমি বলার চেষ্টা করছি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আজকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে প্রতিটি রাজনৈতিক দলের মানসিকতা কিন্তু বদলে যেতে পারে। সে কিন্তু তখন শুধুমাত্র এটাই চাওয়ার চেষ্টা করবে, তার একটাই চাওয়া যে তার রাজনৈতিক প্রাধান্য কিভাবে বজায় থাকে, অর্থাৎ তার পলিটিক্যাল ডমিনেন্স কিভাবে বজায় থাকে, এবং তার রাজনৈতিক আকাঙ্ক্ষা এতটাই যে সে কিন্তু শুধুমাত্র আঞ্চলিক দল বলে আজকে যেমন আমাদের পশ্চিমবঙ্গে যে আঞ্চলিক দল তারা এখন চেষ্টা করছে যে না, ভারতের যে বিরোধী রাজনৈতিক মঞ্চ তার মুখ করে তুলতে হবে এই রাজনৈতিক দলটিকে। তার কারণ তারা নাকি খুব জোরদার ভাবে তাদের রাজ্যে বিজেপিকে ঠেকিয়ে রাখছে। ফলে তার মানে যে একটা অল ইন্ডিয়া অ্যাম্বিশন তাদের মধ্যে রয়েছে যে আমি সারা ভারতবর্ষেও আমার ক্ষমতা জাহির করব। অর্থাৎ এই জায়গাটা আমার মনে হয়েছে যে আঞ্চলিক দল এবং জাতীয় দল নির্বিশেষে
যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিভিন্ন ধরনের তার ইচ্ছে মতো আইন আনতে পারে, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল আনতে পারে, সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটাকে পাশ করাতে পারে এবং সেটা আইন হতে পারে। এখন মানে কে কি ধরনের বিল আনবে সেটা তার নিজস্ব ব্যাপার, দলীয় সিদ্ধান্ত। বিজেপির দলীয় সিদ্ধান্ত হয়েছে এক দেশ এক ভোট করলে সব থেকে ভালো, তারা এসব বলছে। এইবারে আমার আরেকটা যে এই এই রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে আরেকটি, আমি এই রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে প্রথম পয়েন্ট যেটা বলার চেষ্টা করলাম যে রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকেই চেষ্টা করতে পারে সারা দেশ জুড়ে তার রাজনৈতিক প্রাধান্য থাকুক যে কোনো উপায়। এখন বিজেপি এই মুহূর্তে সে একটা উপায় বার করেছে, এক দেশ এক ভোট হলে তার প্রাধান্য বেশি থাকতে পারে, তো সেটা তারা চেষ্টা করছে। অন্যরা যে করবে না, বা ভারতের জাতীয় কংগ্রেস যে 67-র আগে করেছে, মানে অন্য ভাবছিল তেমনটা তো নয়। তো ফলে আজকে অন্যভাবে বললে সেটা তো ইতিহাসকে একটা অন্যরকম ভাবে উপস্থাপনা করা হবে। কিন্তু যেটা আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নে আরো বেশি, মানে এই আঞ্চলিক দল, জাতীয় দল, জাতীয় ইস্যু, আঞ্চলিক ইস্যু, সেটাও কিন্তু গত 10 বছর যদি আমি দেখি, আমি কিন্তু দেখবো যে রাজনৈতিক দলগুলো তারা যখন জাতীয় দল, সে জাতীয় দল চেষ্টা করছে সে আঞ্চলিক দল হয়ে উঠুক। মানে বিজেপি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে এই আলোচনাটাও আমি কোথাও দেখিনি। সেটা হচ্ছে যে বিজেপি ফর এক্সাম্পল ইজ আ ন্যাশনাল পার্টি, কিন্তু সে চাইছে প্রতিটি রাজ্যে সে ক্ষমতা দখল করুক, নট অ্যাজ আ ন্যাশনাল পার্টি বাট অ্যাজ আ বেটার অল্টারনেটিভ টু দ্য রিজিওনাল পার্টি ইটসেলফ। মানে বিজেপি যখন পশ্চিমবঙ্গে এসে ভোট চাইছে, সে কিন্তু এই জন্য ভোট চাইছে না যে তার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের তার বিভিন্ন ধরনের আহ নাক ডাকছো, একটু চুপ করো, নাক ডাকছো তুমি। হ্যাঁ, আমি এটা বলার চেষ্টা করছি যে বিজেপি যখন কেন্দ্রে আছে এবং সে যখন পশ্চিমবঙ্গে ভোট লড়াই করে, তখন কিন্তু সে জাতীয় রাজনৈতিক দল হিসাবে লড়াই করছে শুধু নয়, সে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে সে এইখানকার যে আঞ্চলিক দল তার থেকেও আঞ্চলিক বা প্রাদেশিক যে স্বার্থ, তার সুরক্ষা সে অনেক বেশি এবং ভালোভাবে করতে পারে। ফলে এইটা একটা বদল। দেখুন যে জাতীয় দল সে চাইছে একই সাথে সে জাতীয় দলও থাকুক, আবার সে আঞ্চলিক দলও হয়ে উঠুক। উল্টো দিকে যারা আঞ্চলিক দল, যারা আঞ্চলিক ক্ষমতা পেলেই সন্তুষ্ট থাকার কথা, তারা চাইছে যে না, তাদের জাতীয় রাজনীতিতে অনেক বেশি মুখ্য ভূমিকা থাকুক, তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতিতে হয়ে উঠুক। আমাদের পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল সেটা একটা বড় উদাহরণ। ফলে রিজিওনাল পার্টি যারা চাইছে তারা রিজিওনাল পার্টিও থাকুক, একই সাথে ন্যাশনাল পার্টিও হয়ে উঠুক। আর ন্যাশনাল পার্টি চাইছে তারা ন্যাশনাল পার্টিও থাকুক, একই সাথে তারা রিজিওনাল পার্টিও হয়ে উঠুক। ফলে এই যে কে আঞ্চলিক দল শুধুমাত্র আর কে জাতীয় দল শুধুমাত্র, গত 10 বছরে পুরোপুরি গুলিয়ে গেছে, গুলিয়ে গেছে। তার কারণ, এই কারণটা হচ্ছে যে প্রত্যেকে চাইছে যে যে কোনো উপায়ে আমার ক্ষমতাটা আমাকে দখল করতে হবে, বেশি বেশি সিট সদস্য নিয়ে অ্যাসেম্বলি বা পার্লামেন্টে যেতে হবে। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে এইটা আসলে কে আঞ্চলিক, কে কেন্দ্রীয়, জাতীয় দল, তার থেকেও বোধহয় বড় যে সমস্ত রাজনৈতিক দল তারা যদি মনে করত যে তাদের এই যে তাদের আহ, তাদের যে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা শুধু ক্ষমতা অর্জন নয়, মানুষের পরিষেবা প্রদান, এবং সেই পরিষেবা প্রদানটাও শুধুমাত্র কিছু উৎকর্ষ প্রদানের মাধ্যমে, মানে কিছু উপঢৌকন, মানে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে নয়, কিছু উৎকর্ষ বা এক্সেলেন্স ইন সার্ভিস প্রোভাইড, সেই জায়গাটা যদি তারা মনে করতেন, আমার মনে হতো যে এই এক দেশ এক ভোট আলোচনাটা আসতো না। এই এক দেশ এক ভোট আলোচনা আসাটা হচ্ছে গিয়ে, এবং যারা আজকে তার পক্ষে বলছে তাদেরও যেমন একই চিন্তা,
যারা আজকে বিপক্ষে বলছে তাদেরও কিন্তু একই চিন্তা, যে এক দেশ এক ভোট হলে তাদের যে আঞ্চলিক সত্তা, তারা যে বলছে যে এই যে বিধানসভা নির্বাচন এলে বলবে যে তারা বহিরাগত, আর এই যে যখন জাতীয় নির্বাচন আসে, এটা একটা আমি খুব জাস্ট একটু শেষ করে ফেলবো তাড়াতাড়ি। শুধু এইটা একটা মনে হয়েছে এক্সাম্পল দেওয়াটা জরুরি, যে দেখুন যখন বিধানসভা নির্বাচন হয় তখন এখানকার শাসক দলরা বলে যে বহিরাগত মানে আউটসাইডার্স আসছে, অনেক নেতা মন্ত্রী তারা কথা বলছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে, ভোট চাইছে। অথচ যদি পাল্টা আর্গুমেন্ট, এটা আমি কখনো শুনিনি কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, যে when a regional political party সে যখন চাইছে যে সে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেবে, তাহলে জাতি মানে সারা ভারতবর্ষে আর কোথাও সে নেই, তাহলে সারা ভারতবর্ষের মানুষ কি মনে করতে পারে না যে সে আউটসাইডার, সে বহিরাগত টু দ্য এন্টায়ার নেশন? একটা ন্যাশনাল বা একটা নেশন জাতি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যদি প্রত্যেকটা প্রদেশে তার উপস্থিতি না থাকে, তার গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে অন্যান্য সমস্ত প্রদেশের কাছে সে আউটসাইডার হতে পারে, সে বহিরাগত হতে পারে। ফলে এই যে কে আঞ্চলিক দল, কে জাতীয় দল, কে বহিরাগত, কে নিজস্ব, এই সমস্তটাই আসলে আজকে ক্ষমতা ধরে রাখার জন্য হয়েছে। এবং সেই জন্য এক দেশ এক ভোট যারা চাইছে, তারা চাইছে যে তারা যাতে সমস্ত রাজ্যে ক্ষমতায় আসে। আর এক দেশ এক ভোট যারা চাইছে না, তারাও কিন্তু রাজনৈতিক স্বার্থেই চাইছে না, যে সেটা হচ্ছে যে তারা যাতে তাদের আঞ্চলিক প্রাদেশিক বিধানসভা বা মানে লোকাল বডি নির্বাচনগুলো যখন হবে, তাদের ক্ষমতাটা যেন সেখানে থাকে। ফলে এই জন্য মানে এখানে কিন্তু কোন ধরনের ওই যে আমরা ভাবছি যে অর্থনীতি, রাজনীতি, এগুলোর থেকেও বড় করে আসলে হচ্ছে ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতা ধরে থাকার উপায়। এই উপায়ের জন্য কখনো কেউ এক দেশ এক ভোটের পক্ষে থাকে, কখনো এক দেশ এক ভোটের বিপক্ষে থাকে। লাস্ট রিসার্চ কোয়েশ্চেন, রোল অফ মিডিয়া। গণমাধ্যমের কি ভূমিকা এবং গণমাধ্যম কেন একেকটা বিষয়কে টিকিয়ে রাখে? যখন ডিমনিটাইজেশন হয় নরেন্দ্র মোদীর আমলে, হয়তো হচ্ছে যে ৳৫০০ নোট, পুরনো নোট, নতুন নোট নিয়ে আসা, পুরনো নোটকে হঠাৎ বাতিল করে দেওয়া, সেই নিয়ে দীর্ঘদিন আলোচনা। আবার দেখুন যখন ফার্মার সুইসাইড হচ্ছে, ফার্মার বিল নিয়ে সেই নিয়ে আলোচনা। কিন্তু খুব ছোট, ছোট বিষয়গুলো দেখুন যে কতগুলো সাংসদকে বহিষ্কার করা হয়েছে, কতগুলো আলোচনা হয়নি, কতগুলো মুলতুবি হয়েছে। এইগুলো নিয়ে মানে আমি বলার চেষ্টা করছি, গণমাধ্যম ঠিক করে দিচ্ছে আজকে জনমত বা জনপরিসরে আলোচনা কি বিষয় নিয়ে হবে, কোনটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে এই এক দেশ এক ভোট নিয়ে আলোচনাটা হচ্ছে, যে আলোচনাটা এই মুহূর্তে করা একেবারেই নিরর্থক। তার কারণ কদিন আগেই আমরা দেখেছি যে এই মুহূর্তে 2024-এর পরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা এই সরকারের নেই রাজ্যসভা বা লোকসভায়। ফলে এই নিয়ে আলোচনা করা বৃথা। তার কারণ 2029 অব্দি অন্তত এইটা লাগু হতে পারবে না। তার কারণ তার তো সংখ্যাগরিষ্ঠতাই নেই। তো ফলে 2029 অব্দি এই আলোচনাটা করে লাভ কি? আসলে এই আলোচনাটা করে লাভ গুলো, যাতে একটা বড় আলোচনা হচ্ছে যেটা মানুষের জনপরিসরে আলোচনার বাইরে থাকুক, এক দেশ এক ভোট এসব নিয়ে আমরা মাথা ঘামাই। সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি বা সাধারণ মানুষের দুঃখ, দৈন দুর্দশা, শিক্ষার যে অসুবিধাগুলো, নতুন শিক্ষানীতি নিয়ে যে আলোচনা, সেগুলো কিন্তু হচ্ছে না। আজকে দেখুন, আজকে আমাদের এখানে আমরা এটা নিয়ে আলোচনা করছি, অথচ যারা শুনছে ছোট যারা, তারা আরো আগামী দিনে উচ্চশিক্ষায় আসবে, তাদেরকে জাতীয় শিক্ষানীতি কি কুফল সুফল এগুলো নিয়ে বা আদৌ আমরা সেটা মানা উচিত কিনা, প্রাইভেটাইজেশন, এই যে প্রাইভেট ইউনিভার্সিটিস গুলো আসছে, আমরা অনুদান পাচ্ছি না, এমফিল বন্ধ হয়ে যাচ্ছে, এই যে এইসব কত কিছু হচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা না হয়ে আজকে আমরা এক দেশ এক ভোট নিয়ে আলোচনা করছি। তার কারণ যে মুখ্য বিষয় থেকে আলোচনার মুখ ঘুরিয়ে নিয়ে, তার মধ্যে প্রধান হচ্ছে মানুষের দৈনন্দিন অসুবিধার বিষয়গুলি। দ্বিতীয় হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আচ্ছা এক দেশ এক ভোট নিয়ে আলোচনার মূল কারণ আর্থিক মানে সুবিধা, যে টাকা পয়সা অযথা অপচয়, যাতে যদি এই আইনটা আনা হতো
যে দেয়ার শুড নট বি এনি ক্যাম্পেইন ফর ইলেকশনস। যখন নির্বাচন হবে তার আগে আমি নির্বাচন প্রচার বন্ধ করে দিলাম। এই আইনটা যদি আনা হয়, এই যে হেলিকপ্টারে আসিয়া এই যে বিভিন্ন লোকজনদের নিয়ে আসা, কত কত কোটি টাকা খরচ হচ্ছে। আগেকার দিনে টাকা ছিল না, তখন দেওয়াল লিখন, লিফলেট বিলি এইগুলো হতো। আজকের দিনে টাকা আছে, মানুষ উড়ে যাচ্ছে, হেলিকপ্টারে যাচ্ছে, প্রচুর টাকা পয়সা খাওয়া দাওয়া করা হচ্ছে, প্রচুর প্যান্ডেল হচ্ছে, সেখানে বক্তৃতা হচ্ছে, লাইভ হচ্ছে, ইউটিউব হচ্ছে। আচ্ছা, যদি আমি ক্যাম্পেইনটাই না করতে দিই, তাহলে তো এই অপচয়গুলো হয় না। এবং ক্যাম্পেইন করে কেন মানুষ, মানে কেন করা হয় ইলেকশনের আগে ক্যাম্পেইন? যে আমি 5 বছরে কি করেছি তার খতিয়ান। আমি এই খতিয়ানটা দেব কেন? একটা সরকার, সে এই খতিয়ানটা দেবে কেন? সে তো 5 বছরে যদি সে কাজ করে থাকে, তাহলে তার তো প্রচার করার কিছু নেই। প্রচার তো প্রত্যেকদিন তার কাজের মাধ্যমে হয়েছে। আর সে যদি কাজ না করে, বিরোধীরা যদি তার বিরোধিতা করে, এবং সেই বিরোধিতার আঁচ যদি বিরোধিতার মানে আমি বলবো কাটিং এজ অপোজিশন ইংরেজিতে বলে, যে বিরোধিতার আঁচটা যদি খুব মানে একদম তীক্ষ্ণ হয়, তাহলে তো প্রতিদিন তো এই বিরোধিতা করেছে, সেই বিরোধিতাটা মানুষ দেখেছে। তাহলে মানুষ যখন ভোট দেবে, হয় তার সরকার বা সরকারের যে রাজনৈতিক দল আছে তার 5 বছরের প্রতিদিনের কাজের মূল্যায়ন করবে সে ভোট দিতে গিয়ে, বা প্রতিদিনের বিরোধিতাকে মূল্যায়ন করবে ভোট দিতে গিয়ে। তাহলে আমি 5 বছরে কতটা বিরোধিতা করেছি, কি কি বিরোধিতা করেছি, কি কি বিষয়ে বিরোধিতা করেছি, এই নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মতো নির্বাচন প্রচার অভিযান, আর সরকার সেই রাজনৈতিক দল কি কি করেছি, কি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, কতটা হয়েছে, যদি না দিই তাহলে হচ্ছে কি আরো দিয়ে দিলাম, এলেই দিয়ে দেব, এই যে প্রতিশ্রুতি, অর্থাৎ প্রমিস অ্যান্ড পারফরমেন্স, এই দুটোর মধ্যে তো বিশাল গ্যাপ। প্রতিশ্রুতি আর আসল কাজ, এই দুটোর মধ্যে আহ এখন কিছু শোনা যাচ্ছে না, সম্ভবত নেটওয়ার্কের ইস্যুটা আবার হয়েছে। হ্যালো। হ্যাঁ, কিছুক্ষণ কিছু শোনা গেল না, 2-3 মিনিট। ওই হ্যাঁ, জায়গাটা যদি আরেকবার আমি রিপিট আমি করো। হ্যাঁ, আমি শেষের দিকটাতেই চলে এসেছি। আমি এটাই বলার চেষ্টা করছি স্যার, যে নির্বাচন প্রচার অভিযানটাকে যদি আমরা একটা আইন এনে বন্ধ করে দিতে পারি, এবং প্রতিদিনের যে আমার সরকারের কাজ তার মূল্যায়ন তো প্রতিদিন মানুষ দেখেই করছেন, সেটাকে নতুন করে নির্বাচনের আগে 5 বছর কি করেছি সেই সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো নিয়ে এসে বলা, যে আমার প্রতিশ্রুতির এতটা অংশ আমি করেছি পারফরমেন্স, আর এতটা অংশ বাকি আছে পরের বার করব। আর বিরোধীদের ফ্ল্যাশব্যাকে বলা যে 5 বছর আমরা এতগুলো মিছিল করেছি, এতগুলো ধর্ণা দিয়েছি, এইগুলো বোধহয় কোথাও গিয়ে আহ আমি আমার মনে হচ্ছে নেটওয়ার্কের একটা খুবই সমস্যা হচ্ছে। তো আমি এইটুকু বলেই শেষ করব যে এক দেশ এক ভোটের যে আলোচনা, সেই আলোচনাটা কোনোই তার মূল্য নেই সাধারণ মানুষের কাছে, অন্তত আগামী 5 বছর। বরঞ্চ আজকে একটা সুস্থ নাগরিক সমাজ তারা এইটুকুই আবেদন করতে পারে যে প্রচার অভিযান বন্ধ করার আইন আনা হোক, সেক্ষেত্রে অনেকটা টাকা বাঁচবে, এবং অযথা এই বিতর্কও তৈরি হবে না যে হঠাৎ করে আমরা এখন এক দেশ এক ভোট গেলে কতগুলো রাজ্য সরকারকে আগে ডিসলভ করতে হবে, তারপরে যেটা স্যার বলছিলেন যে যদি হাং পার্লামেন্ট হয় তখন কি আবার নির্বাচন সবাই হবে কিনা, মানে অযথা যে বিতর্কগুলো সেইগুলো তৈরি হবে না
যদি আমরা আর্থিক অপচয়টা অন্যভাবে, যেটা সরকার করছে বা রাজনৈতিক দলগুলো করছে, যেটা অযথা বলে আমার মনে হয়েছে, যেমন একটা বড় কাজ হচ্ছে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানটাকে আমার মনে হয় বন্ধ করার আইন আনা উচিত। রাজ্য এই নির্বাচন কমিশনকে শক্তিশালী সক্রিয় করার আইন আনা উচিত, রাষ্ট্রপতি রাজ্যপালকে নিরপেক্ষ শক্তিশালী করার আইন আনা উচিত, এবং গণমাধ্যম কতটা এই যে কর্পোরেট হাউসের দ্বারা পরিচালিত হবে বা হবে না, তারও একটা কিন্তু সীমারেখা তৈরি করার আইন আনা উচিত, যে তারা যেটা মনে করবে আলোচনায় আনবে জনপরিসরে সেটা নিয়ে আলোচনা হবে, আর অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে না, এমনটা যেন না হয়। ফলে আমার মনে হয়েছে এক দেশ এক ভোট এখন 5 বছর তো কিছুতেই এটা হবে না, তার কারণ সংখ্যাগরিষ্ঠতা নেই। তাহলে 5 বছর ধরে এখন এই আলোচনা করার কোনো মানে নেই, বরঞ্চ এর যে অন্যান্য দিকগুলো যেটা এই আলোচনায় এখনো উঠে আসেনি, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত। এইটুকু বলে আমি আবারও দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্ক ইস্যু, এটা আমার নিজের হাতে নেই, কিছুটা যোগাযোগ বিচ্ছিন্ন মাঝে মধ্যে হয়েছে, তবুও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা সংগঠক এবং অধ্যাপক প্রদীপ বসু মহাশয়কে। যদি কিছুটা আমার কথায় কোনো মানে দাঁড়ায় এবং মানুষ সবাই বুঝতে পারে, আমি কৃতজ্ঞ মনে করব নিজেকে। নমস্কার। অনেক ধন্যবাদ প্রদীপ, তোমার বিশ্লেষণ, যেটা গতানুগতিক বিশ্লেষণ এবং আলোচনা থেকে কিছুটা আলাদা, সেই বিশ্লেষণ উপস্থাপনার জন্যে। আচ্ছা প্রকাশ, কোনো প্রশ্ন আছে? সামাদ চিস্তি আশরফি প্রশ্ন করেছেন, এক দেশ এক ভোট, এক দেশ এক শিক্ষা ব্যবস্থা, এবং এই শিক্ষা ব্যবস্থায় সবাইকে কি একসঙ্গে আনা যায় না? যদি এক দেশ এক ভোট ততটা ঠিক হয়, দরজাটা খোলো না, বাবা এসছে। হ্যাঁ, যদি এক দেশ এক ভোট ততটা ঠিক হয়, তাহলে এক দেশ এক শিক্ষা এটাও কি ঠিক হবে না? হ্যাঁ, এর উত্তরে আমি বলবো যে আমি একটু আগেই শিক্ষা ব্যবস্থার আলোচনাটা এনেছিলাম, এবং এটা বোঝা দরকার যে শিক্ষা কিন্তু একটা শিক্ষা নীতির মাধ্যমে হয়, জাতীয় শিক্ষানীতি, এবং জাতীয় শিক্ষানীতির অনুসারে রাজ্য স্তরের যে শিক্ষানীতি সেগুলো পরিমার্জিত হয়। ফলে শিক্ষা কিন্তু একটা নীতি মেনেই হয়, সেখানে এক দেশ এক ভোট থাকলেও শিক্ষা নীতি মেনেই শিক্ষা ব্যবস্থা হয়, আর এক দেশ এক ভোট না হলেও সেই শিক্ষা নীতির ভিত্তিতেই কিন্তু শিক্ষা ব্যবস্থা চলবে। ফলে এক দেশ এক শিক্ষা ব্যবস্থা, এক দেশ এক ভোট, এক দেশ এক রেশন কার্ড, মানে সবকিছুই এর সঙ্গে গুলিয়ে ফেলাটা ঠিক নয়। প্রত্যেকটা আলোচনা আলাদা, এবং তার যে নির্যাস, তার যে বিশ্লেষণ, সেটাও আলাদা। ফলে এই ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। স্যার আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে এই এক দেশ এক ভোটের ক্ষেত্রে যদি মানে কোনোদিন আর কি হয় এই এক দেশ এক ভোটের ব্যাপারটা, তো সেক্ষেত্রে কি স্যার মানে রাজনৈতিক দলের মানে একটা বড় রকম মানে প্রবলেম হতে পারে পরবর্তী সময়ে? আমার দেখুন, আমার যেটা বুঝতে পেরেছি প্রশ্নটা, উত্তরটা একটাই, সেটা হচ্ছে এক দেশ এক ভোট যদি রূপায়িত হয়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিজেদের যে পরিকল্পনা বা নির্বাচনী কৌশল সেটাকে বদলাতে হবে, এবং তার থেকেও বড় কথা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের কোন পারফরমেন্সের খতিয়ান দেবে, মানে জাতীয় স্তরের ক্ষেত্রে পারফরমেন্সের খতিয়ান দেবে, নাকি আঞ্চলিক স্তরে তার কাজের খতিয়ান দেবে, নাকি রাজ্য স্তরের কাজের খতিয়ান দেবে। ফলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাছে একটা জটিল অবস্থা হবে, যে তার কোন পারফরমেন্সের ভিত্তিতে মানুষ তাকে জাজ করবে ওই 1-2 মিনিটে, যখন সে একই সঙ্গে 4টে আলাদা আলাদা বোতাম টিপবে, 4টে আলাদা ইভিএম এ, এবং সে
জাতীয় যখন লোকসভা ইলেকশনের বোতাম টিপছে, বিধানসভা ইলেকশনের বোতাম টিপছে, স্টেট লোকালের বোতাম টিপছে, তো তখন তো সে একটু বিভ্রান্ত থাকবেই। এবং জাতীয় প্রতিটি রাজনৈতিক দল তারা খুবই জটিল অবস্থায় পড়বে যে তাদের মূল্যায়নটা কিসের নিরিখে হবে। ফলে তাদের বোধহয় অবশ্যই তাদের নিশ্চয়ই অসুবিধার সম্মুখীন হবে এবং তাদের কাজের বিস্তার কিন্তু আরো অনেক বৃদ্ধি করতে হবে। তাদের অনেক নতুন নতুন উদ্ভাবনী প্রচার কৌশল নিতে হবে বা কাজের করার পদ্ধতি নিতে হবে। ফলে অবশ্যই তোমার প্রশ্নটা সঠিক যে তাদের রাজনৈতিক দলগুলো খুবই সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, মানে এই যদি এটা হয় এক দেশ এক ভোট, এই এই জিনিসটা, তাহলে স্যার ওই রাজনীতি মানে ওই ইলেকশনের যে খরচ, সেটা কি মানে কমবে নাকি মানে যেরকম আছে সেরকমই থাকবে? দরজাটা বন্ধ করো না। প্রশ্নটা আরেকবার করো। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই জিনিসটা যদি হয় তাহলে যে ইলেকশনের যে খরচটা হয়, তো সেই খরচটা কি মানে সে মানে একই থাকবে নাকি একটু হলেও আর কি কমবে? এটাও অনেকে আলোচনা করছে। দেখো, ইলেকশনের খরচ দুরকম হয়। একটা হচ্ছে ইলেকশন কমিশন যে খরচটা করে, অর্থাৎ ইভিএম মেশিন তৈরি করা, স্টাফদের নিয়ে আসা নিয়ে যাওয়া, মানে বাহিনীদের নিয়ে আসা নিয়ে যাওয়ার খরচ, এইটা একটা খরচ। আর একটা খরচ যেটা আমি বললাম যে ক্যাম্পেনের খরচ, নির্বাচন প্রচার অভিযানের খরচ। দুটি ক্ষেত্রেই এখন যারা এটার পক্ষে সওয়াল করছে তারা বলছে যে দুটি ক্ষেত্রেই এই খরচ কমবে। তার কারণ মানে এই নির্বাচনের প্রচার অভিযানও একবার হবে, আবার ওই ইভিএম গুলো একবারেই সব তৈরি হবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হয়েছে যে মানে অন্য দিক থেকে কিন্তু এই খরচা আরো বাড়বে। তার কারণ খরচা বাড়বে এই জন্যই যে রাজনৈতিক দলগুলো তখন অনেক আরো বেশি প্রচার অভিযানে খরচা করবে এবং আরো তো অনেক বেশি স্টাফ লাগবে, অনেক বেশি ম্যান পাওয়ার লাগবে। অর্থাৎ বাহিনীর সংখ্যা প্রচুর করতে হবে। সারা দেশে যদি আমি একই সঙ্গে করি, বাহিনীকে নিয়ে যেতে হয়, তাহলে অনেককে ইনভলভ করতে হবে, অনেক স্টাফকে ইনভলভ করতে হবে একই সময়। তো অন্যদিকে আসলে খরচাটা কিন্তু বেড়েই যাবে বলে আমার মনে হয়। আরেকটি প্রশ্ন এসেছে, সুপ্রিয় চন্দ করেছেন, এক দেশ এক ভোট আইডিয়াটা কি ভারতের মতো দেশে আদতে ক্রনি ক্যাপিটালিজমের দিকে আরেক ধাপ এগোনো নয়? আমি এইটা আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যালো? পরিষ্কার শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ স্যার। এইটাই আমি একটু আগে আলোচনার মধ্যে সেটাই আসছিল যে এই যে ধনতন্ত্রের আজকে বিভিন্ন মাত্রা, সেই ধনতন্ত্রের বিভিন্ন মাত্রার মধ্যে একটা হচ্ছে যে এই স্থানীয় ধনতন্ত্রের যারা ধারক বাহক, যাদেরকে ক্রনি ক্যাপিটালিজম বলা হচ্ছে, সেখানে আমার মনে হয়েছে যে এই ক্রনি ক্যাপিটালিজমের তাদের যে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটা আমি যদি প্রশ্নটা সঠিকভাবে বুঝতে পারি যে স্যার, আপনি কি প্রশ্নটা একবার রিপিট করবেন? হ্যাঁ, এক দেশ এক ভোট আইডিয়াটা কি ভারতের মতো দেশে আদতে ক্রনি ক্যাপিটালিজমের দিকে আরেক ধাপ এগোনো নয়? মানে এখানে ক্রনি ক্যাপিটালিজম বলতে নিশ্চয়ই এই যে একটু যেটাকে বলা হয় অনুগত পুঁজিবাদ, অনুগত ধনতন্ত্র, বা আরেকটু বাজেভাবে বললে চামচা পুঁজিবাদ, মানে যেটা সরকারের একেবারে নিয়ন্ত্রণে, সরকারকে ভজনা করে চলে, সরকারের হাতের মুঠোয় থাকে, সেই রকম যে পুঁজিবাদ, সেই রকম একটা পুঁজিবাদ তার স্বাতন্ত্র্য হারিয়ে সরকারের অঙ্গুলি হেলনে চলে এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো সরকারের থেকে লাভ করে এর বদলে। এই রকম একটা তাবেদার যে পুঁজিবাদ, এই পুঁজিবাদের দিকেই কি এটা
এগোচ্ছে, এই এক দেশ এক ভোট আইডিয়াটা এগিয়ে নিয়ে যাবে, এই রকমের মনে আমার হচ্ছে প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটার উত্তর হচ্ছে যে এক দেশ এক ভোট হলে অবশ্যই পুঁজিপতিদের তো আরো বেশি করে রাজনৈতিক দলগুলোর দরকার হবে, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে এই যে ছোট ছোট পুঁজির যারা আহ, যোগান দেয় আর কি, তাদের থেকেও যারা বৃহৎ পুঁজির যোগান দেয় তাদের গুরুত্বটা বেশি বাড়বে। ফলে আমি মনে করছি যে ইন দ্য লং রান এক দেশ এক ভোট যদি কখনো হয়, তাহলে বৃহৎ পুঁজি বা বৃহৎ পুঁজির যারা মালিক তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তার কারণ একসঙ্গে অনেকটা টাকা তখন লাগবে রাজনৈতিক দলগুলোর, এবং সেটা কিন্তু এই যে লোকসভা ইলেকশনের সময় কিছু অনুদান এলো, রাজ্যসভার ইলেকশনের সময় কিছু অনুদান এলো, এই রাজ্যসভা বলছি, বিধানসভা বা লোকাল গভর্নমেন্টের সময় ছোট ছোট পুঁজির জায়গায়, সেই জায়গাটা কিন্তু আমি একেবারেই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে বরঞ্চ এই তাবেদারি যে পুঁজিবাদ, সেই পুঁজিবাদের জায়গায় একচেটিয়া পুঁজিবাদের একটা উত্থান আমি দেখতে পাচ্ছি। স্যার, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ প্রকাশ, আর কোনো করতে প্রশ্ন পারেন। আছে? না স্যার, আপনার যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ করতে পারেন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা জানি যে খুব কম কয়েকটা দেশে এই এক দেশ এক ভোট নীতিটা আছে, মানে একই সাথে সব নির্বাচনগুলো, যেমন আমরা জানি ওই নেপালে বা বেলজিয়ামে, আবার কিছুটা পরিমাণে সুইডেনে, কিন্তু এরকম হয়। কিন্তু এই দেশগুলোর চরিত্রের সঙ্গে ভারতীয় সমাজের চরিত্রের একটা আকাশ পাতাল পার্থক্য আছে। পাকিস্তানেও হয়, কিন্তু বৈচিত্র্যের দিক থেকে ভারতের পরিস্থিতিটা একেবারে স্বতন্ত্র। এখন আমি এই বিষয়টাকে একটু যদি তুমি তোমার মন্তব্য দাও, মতামত দাও, যে কংগ্রেসে আমলে 1967-এর আগে, যেটাকে রজনী কোঠারি ওই ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম বলেছিলেন, তো তখন যে কংগ্রেস ব্যবস্থা চলছিল, তখন এই বৈচিত্র্যগুলোকে কিছুটা নিশ্চয়ই দমন করতে হয়েছিল, বৈচিত্র্যগুলো দমিত হয়েছিল। আজকের পরিপ্রেক্ষিতেও কি ভারতীয় যুক্তরাষ্ট্রের যে বিশাল একটা বৈচিত্র্যের দিক, এবং সেটা হয়তো উত্তরোত্তর আরো বৃদ্ধি পেয়েছে, কেমন যত বেশি এক একটা গোষ্ঠী জনগোষ্ঠী, তাদের সংস্কৃতি, তাদের নিজস্ব স্থানীয় অর্থনীতি, এগুলো সম্পর্কে যত বেশি আত্মসচেতন হয়ে উঠেছে, এবং তুমি যেটা খুব চমৎকার বলেছো, ওই এজেন্সি, জনসাধারণের মধ্যে এজেন্সি, অটোনোমাস এজেন্সি অব দি ভোটার, এই ব্যাপারটা যত বেশি লক্ষ্য করা যাচ্ছে, তো তার ফলে বৈচিত্র্যও বাড়ছে। এখন একটা হোমোজেনাইজড সোসাইটিতে এক দেশ এক ভোটটা নিশ্চয়ই অনেক সহজে হতো, কিন্তু ওই যুক্তিগুলো একটা এত বহুমাত্রিক সমাজে কাজ করবে কিনা, এটা আমি একটু তোমার মতামত জানতে চাই। মানে সেক্ষেত্রে কি ওই কংগ্রেস সিস্টেমের মতো এখানেও একটা বিজেপি সিস্টেম গড়ে উঠবে, এবং সেক্ষেত্রে ওই বৈচিত্র্যগুলো অবদমিত হবে? তো সেটা কি কাম্য? মানে সেটার সম্ভাবনা কতটুকু? মানে একটা যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক চরিত্র বিশিষ্ট সমাজ, যেটা ভারতবর্ষে আমরা দেখতে পাই, যেটাও পৃথিবীর অন্য বহু দেশের থেকে একেবারেই আলাদা, তো এই রকম একটা দেশে এক দেশ এক ভোটটা কি, ওই তুমি তো বলেইছো যে ভোটারদের বৈচিত্র্যপূর্ণ পছন্দের সিদ্ধান্ত, বোতাম টেপার সিদ্ধান্ত, সেটা অনেক বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে, হচ্ছে, তো সেই জায়গাটা যখন হচ্ছে, তখন এক দেশ এক ভোটটা কি সেটাকে প্রতিহত করবে? মানে এই যুক্তরাষ্ট্র কাঠামোটায় এক একটা দেশের আঞ্চলিক নিজস্বতা অনুযায়ী ভোট হয়, সেখানে আঞ্চলিক দলগুলো আরো বেশি বেশি গুরুত্ব পাওয়া উচিত, আরো বেশি করে আঞ্চলিক ইস্যুগুলো গুরুত্ব পাওয়া উচিত, এরকম ধরনের একটা যথার্থ যুক্তরাষ্ট্রের দিকে যাত্রাটাই কি কাম্য ছিল না?
তো বিজেপি কি সেই পথে ভারতের সমাজের যাত্রাটাকে ত্বরান্বিত না করে সেটাকে আরো বাধা দেওয়ার ব্যবস্থা করে ফেলছে? মানে অর্থের অপচয় বন্ধ করার জন্যে করতে চায়, প্রশাসনিক সুবিধের জন্য করতে চায়, সবই বোঝা গেল, কিন্তু তাতে ওই বেসিক যে যুক্তরাষ্ট্র চরিত্রটা সেইটা খুব ক্ষুণ্ণ হবে না তো? এই বিষয়ে তোমার মতামত যদি একটুখানি বিশ্লেষণ করো। হ্যাঁ স্যার, আমি প্রথমেই একটা বলতে চাই সবাইকে যে যদি যারা আমরা তুলনামূলক রাজনীতি চর্চা করি, সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার বলা থাকে যে আহ, অন্য কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই সেটাকে অনুকরণ করা যাবে কি যাবে না সেটা কিন্তু নির্ভর করে আমার যে নির্দিষ্ট জাতিরাষ্ট্র তার পরিপ্রেক্ষিতে। ফলে আজকে বিশ্বের যদি ১০০টা দেশেও এক দেশ এক ভোট নীতি হয়, সেটা আমার দেশে গ্রহণযোগ্য বা বাস্তবায়নের জন্য আমার দেশ উপযুক্ত কিনা সেটা ভেবে তবে কিন্তু এই আলোচনাটা করতে হবে। অর্থাৎ তুলনামূলক রাজনীতির শিক্ষাটা এটাই শিক্ষা দেয় যে সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স, এইটাকে মাথায় রেখে আলোচনা করতে হবে। অনেক জায়গায় অনেক মডেল থাকতে পারে, সেই মডেলটা আমার দেশে হবে কি। এখন এক দেশ এক ভোটের ব্যাপারে যেটা আপনিও বললেন আমিও বললাম বা আমরা সবাই জানি যে এটা আমার দেশেরই একটা ব্যাপার। ফলে এটা এমন কিছু নয় যে আমি এখন এই মুহূর্তে কটা রাষ্ট্রে জাতিরাষ্ট্রে এই ব্যবস্থা আছে সেই হিসেবে আমি এখানে করতে পারি, কারণ বাইরে তো হচ্ছেই। এটা ঠিক ওরকম নয়, এটা হচ্ছে যে আমার দেশেই এই ব্যবস্থাটা ছিল, আবার আমি আমার দেশের এই ব্যবস্থাটাকেই ফিরিয়ে আনতে চাইছি। ইংলিশে খুব সুন্দরভাবে এটাকে বলে ব্যাক টু দ্য ফিউচার। তো ফলে আমি কি অতীতের মানে আমার ভবিষ্যৎটাকে কি অতীতের দিকে নিয়ে যেতে চাইছি, যেটা আপনি বলার চেষ্টা করছিলেন স্যার? আমার মনে হয়েছে যে ৬৭-র আগে অবধি যখন এক দেশ এক ভোট ছিল, তখন তো কংগ্রেস ব্যবস্থা, এবং তখন কিন্তু স্যার এই বৈচিত্র্য দমন করার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেহেতু একই রাজনৈতিক দলের, একই সভাপতি, একই তার সম্পাদক, এদের চিন্তা ভাবনা নিয়ে চলছিল। ফলে সেখানে তাদের মধ্যে যে গ্রহণযোগ্যতাটা কোনো নীতি নিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কোনো নীতি নিচ্ছে সেটা রাজ্য সরকার বিরোধিতা করছে না, একই ধরনের সরকার থাকার ফলে ফলে সেই গ্রহণযোগ্যতা, পারস্পরিক আদান প্রদান, এটা খুব স্মুথ ছিল বলে আমার মনে হচ্ছে যে তখন আমি বৈচিত্র্যটাকে দমন না করেও খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে, যে কংগ্রেসই তো সব জায়গায় থাকবে, কংগ্রেসই তো সব করেছে, এই যে একটা হ্যাংওভার ছিল ইন্ডিপেন্ডেন্সের, সেইটার কাজে লাগিয়েই এই ব্যবস্থাটা চলছিল। এখন ব্যবস্থাটা যখন বন্ধ হয়ে যায় এবং যেটা আপনি সঠিকভাবেই বললেন, ক্রমশ আরো বৈচিত্র্যের দিকে আমরা এগোলাম, জোট রাজনীতি দেখলাম, আঞ্চলিক দলের উত্থান দেখলাম, এবং সেটাকে একটা ব্রেক এলো। তো সেটা থেমে গেল ২০১৪ এবং একটা বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা, তার থেকেও বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা ৫ বছর পরে ২০১৯-এ চলে এলো। তো ফলে আহ, কিন্তু তখন সে ব্যবস্থাটা তৈরি করতে পারছিল না। ফলে তখন যদি তার কাছে মানে ২০১৪ থেকে ২০১৯ বা ২০১৯ থেকে ২০২৪ এই সময় যদি বিজেপি কেন্দ্রে থাকার সাথে সাথে সমস্ত রাজ্যগুলোতেও চলে আসতে পারতো, তাহলে কিন্তু এই যে মানে এক দেশ এক ভোট নিয়ে এত নাড়াচাড়া হতো না। তার কারণ একই দলের সরকার মেনে নিত যে হ্যাঁ, ঠিকই বলছে বোধহয়, কেন্দ্রীয় নেতৃত্ব এটা বলছে, তাহলে রাজ্য নেতৃত্ব কেন এর বিরোধিতা করবে। কিন্তু যেহেতু রাজ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকার চলছে, তো তারা কিন্তু এটাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত হিসাবে আনছে, বা আপনিও বলছেন। কিন্তু স্যার আমার একটা বেসিক প্রশ্ন, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ফেডারাল স্ট্রাকচার আছে, সেই ফেডারাল স্ট্রাকচারটা কি বলছে? সেই ফেডারাল স্ট্রাকচার এটাই বলছে যে আমি চেষ্টা করব যেটা স্টেট লিস্ট আছে,
অর্থাৎ তিনটে লিস্ট, তো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। তো স্টেট লিস্টে যেটা আছে তার উপরে হস্তক্ষেপ না করা, তার উপরে কিছু রাজনৈতিক অভিসন্ধিমূলক কাজকর্ম না করা, এইটা ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার এটাও যে বহুত্ববাদকে মেনে নেওয়া, ফেডারেল স্ট্রাকচার এটাও যে সেখানে কেন্দ্র রাজ্য সম্পর্ক মধ্যে একটা আলোচনা থাকবে, আদান প্রদান থাকবে। এটা হতেই পারে যে ইট ইজ টেকেন ফর গ্রান্টেড যে এক দেশ এক ভোট ইজ ইন সিঙ্ক উইথ দ্য ফেডারেল স্ট্রাকচার, যে একটা রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো খুব সুন্দরভাবে চলছে, আবার এক দেশ এক ভোটও সেখানে খুব সুন্দরভাবে চলছে। এটা না হওয়ার কোনো কারণ নেই। মানে আমি বলার চেষ্টা করছি, এক দেশ এক ভোট নিয়ে আজকের যে আলোচনা সেটা অনেক সময় বলছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত। আমি বলছি যে আমার ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্র কাঠামো বলতে যা যা আছে, বর্ণিত আছে যে এই বৈশিষ্ট্যগুলো আমার ফেডারালিজমের যেটা এবং এবং আপনি জানেন যে আমার দেশের ফেডারালিজমকে যখনই আমি বলি তখনই সেটা কোয়াসি ফেডারাল। কেসি হোয়ার অনেক আগেই বলেছেন যে এটা বা ফেডারালিজম উইথ ইউনিটারি টেন্ডেন্সিস, যে এটা ওই যাই হোক স্টেট লিস্ট থাকুক কিন্তু কনকারেন্স লিস্ট থাকুক, ইউনিয়নের কথাটাই শেষ অবধি বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। ফলে প্রথম থেকেই তো আমার সংবিধানে ফেডারাল স্ট্রাকচার নিয়ে একটা ধোঁয়াশা আছে যে সেটা কতটা ফেডারাল, সেটা কি কোয়াসি ফেডারাল, নাকি সেটা হচ্ছে গিয়ে ফেডারালিজম উইথ ইউনিটারি টেন্ডেন্সিস, নাকি বার্গেনিং ফেডারালিজম। অনেক ধরনের কথাবার্তা আসছে এবং এখন তো নতুন যারা চর্চা করেন তারা বলছেন অ্যাসিমেট্রিক ফেডারালিজম। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্র কাঠামো, মানে এই ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চলছে, সেটাকে তারা বলছেন অ্যাসিমেট্রিক ফেডারালিজম। ফলে এক দেশ এক ভোটকে নিয়ে আপনি যদি বিরোধিতা করেন, সেটা আপনি যেটা বললেন যে বহু সংস্কৃতি, বহুত্ববাদ বা এই যে মানে চিন্তার ভিন্নতা, ইস্যুর ভিন্নতা, সেগুলোকে আলোচনায় আনা যেতে পারে। এটাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত হচ্ছে, এর সঙ্গে আমি সহমত নই। তার কারণ আমার দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে সময় থেকে শুরু হয়েছে সে সময় ছিল এক দেশ এক ভোট, পরবর্তীতে ছিল না। এখন এক দেশ এক ভোট যদি কেউ আনতে চায় তার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ৩৭০ দ্বারা রদ করেছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। এখন সংখ্যাগরিষ্ঠতা নেই, করতে পারছে না, শুধু আলোচনা হচ্ছে। এখন কথা হচ্ছে 97-এ তো আপনি একটু মানে আপনি কেন, মানে আমরা সবাই জানি যে ল কমিশন তারাও এটাকে বলেছিল যে এক দেশ এক ভোট হওয়াটা বাঞ্ছনীয় 97-এ তার রিপোর্টে। কিন্তু এখন আমাকে যদি এক দেশ এক ভোট নিয়ে বিরোধিতা করতে হয়, তাহলে যেটা আপনি সঠিকভাবে বলছেন যে বৈচিত্র্যপূর্ণতা এবং যে আঞ্চলিক যে আমি বলবো ভৌগোলিক যে অবস্থা, যে কোথাও প্রচন্ড গরম একটা সময়, হয়তো সেই সময় সব জায়গায় কোথাও প্রচন্ড বরফ পড়ছে সেই সময় কোথাও প্রচন্ড বর্ষা হচ্ছে সেই সময় নির্বাচন হচ্ছে, কোথাও যে সময় এক দেশ এক ভোট হচ্ছে কোথাও হয়তো সেখানে সকালই হচ্ছে খুব দেরি করে। আমার এত যে ভৌগোলিক বৈচিত্র্য আছে, ফলে ভৌগোলিক বৈচিত্র্যতার উপর আঘাত, মানুষের স্বাভাবিক সেই ভৌগোলিক অঞ্চলে থাকার স্বাভাবিক অধিকারের উপরে আঘাত, এবং অবশ্যই যেটা আমি খুব স্ট্রেস করব সেটা হচ্ছে সাধারণ ভোটার আজকে যারা ম্যাচিওর হয়েছে ভারতবর্ষে, তাদের যে স্বকীয় চিন্তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরের নির্বাচন নিয়ে, তার উপরে আঘাত হিসাবে আমি এটাকে দেখতে চাই। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত বিজেপি সরকার করছে, সেটা অন্যান্য ক্ষেত্রে আমি তার সাথে সহমত। এক দেশ এক ভোট নিয়ে এসে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত, এটার সঙ্গে আমি সহমত নই। এইটাই আমার স্যার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমার পরিষ্কার মতামতের জন্য। আচ্ছা প্রকাশ, তাহলে আমরা কি আমাদের আলোচনা এখানেই শেষ করব? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি অনেক ধন্যবাদ জানাই শ্রোতৃমণ্ডলীকে যারা এতক্ষণ ধরে শুনেছেন, এবং ধন্যবাদ জানাই সংগঠকদের প্রকাশ চক্রবর্তী, সমীরণ দাস এদের, এবং বিশেষ করে আজকের বক্তা তার মূল্যবান সময় দিয়ে তিনি যে এতক্ষণ আলোচনা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের কল্যাণীয় প্রদীপ চট্টোপাধ্যায়কে। এই আলোচনাটি খুব শিগগিরই আবার ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, তখন আমি আপনাদের জানাবো।
ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন এবং আপনি আমাদের এভাবে একাডেমিক লিডারশিপ দিন এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র আমাদের আরো সুযোগ করে দিন এরকম আলোচনার। আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার, সকলকে শুভরাত্রি।